তারকাসুন্দর গ্রামের মধ্যবিত্ত পরিবারের ছেলে অটোচালক রফিক। বয়স 26-27 হবে। পরিবারের হাল ধরতে ঠিকমতো লেখাপড়াও করেনি। বাবার মৃত্যুর পর তাই একমাত্র মাই তার পরিবার। তবে কিছুদিন যাবৎ রফিকের মা অসুস্থ। সুফিয়া বেগম অসুস্থ হওয়ার কারণে রফিককে দিনরাত এক করে টাকা জোগাড় করতে হয়। শুধুমাত্র আয়ের উৎস এই অটোটাই। মা, আজ আমার আসতে একটু দেরি হবে, তুমি রাতে খেয়ে নিও, আর চিন্তা করো না। কি করে চিন্তা ছাড়া থাকি রে বাপ, তোর চিন্তায় তো আর ভালো লাগে না। আজ না হয় কাল আমার যখন দিন ফুরিয়ে যাবে তখন তোকে কে দেখবে বল? এই যে তোকে বলি একটা বিয়ে কর বাপ, আমিও নাতির মুখ দেখে যাই। এই যে মা, তুমি আবার অলক্ষণে কথা বলছো। আর আমি এখন বিয়ে করব না মা। আমার যখন কাউকে পছন্দ হবে আমি নিজেই তখন তোমাকে বলবো। হ্যাঁ, তার কবে হবে খোদাই জানে। হবে মা, হবে। এখন আমি যাই, আর আসার সময় তোমার ঔষধ নিয়ে আসবো, ঠিক আছে? যা বাবা যা, সাবধানে যাস। রফিক তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বের হলো অটো নিয়ে। সারাবেলা অটো চালিয়ে সন্ধ্যায় যখন সে ফিরছে বাড়ির দিকে, ঠিক তখনই তার মুঠোফোনে মায়ের কল আসলো। বাবা, একটু তাড়াতাড়ি আয় বাড়িতে, আমার মনে হচ্ছে দম ফুরিয়ে আসছে রে বাবা। না মা, আমি এক্ষুনি আসছি, তুমি ভয় পেও না মা। এই বলে রফিক গ্রামের সেই নিষিদ্ধ শর্টকাট রাস্তা দিয়ে যেতে থাকে। অটো যতই এগোচ্ছে অন্ধকারের নিস্তব্ধতা বাড়ার সাথে সাথে রফিকের ভয়টাও যেন বেড়ে যাচ্ছে। হঠাৎ সে দেখল অটোর হেডলাইটের আলোয় একটা অপরূপ রূপসী রাস্তার সাইডে দাঁড়িয়ে আছে। অটো একটু কাছে আসতেই মেয়েটা হাত বাড়িয়ে তাকে থামতে বলল। এত রাতে একা একটা মেয়ে এমন একটা রাস্তায় কি করছে? আমাকে একটু সাহায্য করুন। রফিক আর এড়িয়ে যেতে পারল না। কি অপরূপ আর কি মিষ্টি তার কণ্ঠ। জি বলুন, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আসলে কিছু দূর পরেই আমার বাড়ি। আমি প্রতিদিন এই দিকের এক বাড়িতে আমার এক ছাত্রীকে পড়াতে আসি। গাড়ি তেমন আসেই না এদিকে। আমি একা একটা মেয়ে, কোনোভাবে পাড়ি দিয়ে এটুকু পথ। আজকে তো মনে হচ্ছে একটু পরে বৃষ্টি হবে। আমাকে একটু সাহায্য করুন দয়া করে, আমাকে বাড়ি অবধি পৌঁছে দিন। আচ্ছা চলুন। তা আপনার বাড়ি কোথায়? জি, একটু সামনেই আমার বাড়ি। তারপর রফিক তার অটো চালানো শুরু করে। মনে তার হাজার প্রশ্ন। কে এই মেয়ে? নাম কি তার? আবারও কি সে তার দেখা পাবে? কিন্তু এই সব সংকোচনের কোনো কিছুই যেন সে কাউকেই বলতে পারছে না। কিছুক্ষণ পর অটো এসে থামে। মেয়েটি নেমে রফিককে ধন্যবাদ জানায় আর হাতের ইশারায় রফিককে তার বাড়িটি দেখিয়ে বলল, ওই যে আমার বাড়ি। রফিক তাকিয়ে দেখে কিছু দূরেই একটা ঘরে আলো জ্বলছে। আপনি খুব ভালো মানুষ। না না, এটা তো আমার কর্তব্য ছিল। আজকে তাহলে আসি, আমার তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। আচ্ছা। রফিক মেয়েটিকে বিদায় জানিয়ে আবার অটো চালাতে শুরু করলো। এই রে, ওর নামটাই তো জানা হলো না। যাকগে, আমি তো আবার কাল এই রাস্তা দিয়েই আসবো, কিন্তু এখন তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। রফিক তার মাকে বিদায় জানিয়ে সকাল সকাল অটো নিয়ে চলে যায়। সন্ধ্যার দিকে ঠিক কালকের সময় সে আবারও সেই রাস্তা দিয়েই যাচ্ছে। আজও কি পাবো রূপসী তোমার দেখা? কপাল যদি ভালো থাকে তাহলে বলা যায় যে মায়ের হবু পুত্রবধূর খোঁজ পেয়ে গেছি। রফিক তড়িঘড়ি করে অটো থামিয়ে দিল, কারণ সে মেয়েটিকে পেয়ে গেছে। রফিককে দেখে মেয়েটি মুচকি হাসি হাসল। রফিক দেখল তার হাসিটা, শুধু সে ভাবছে এটা কি কোনো নারী নাকি কোনো হুর। আমি জানি আপনি আসবেন। ইয়ে মানে? থাক, আর লজ্জা পাবেন না, তাড়াতাড়ি চলুন, দেরি হয়ে যাবে তো। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। আমার নাম তরি, আপনার নাম কি? রফিক মনে মনে ভাবতে লাগলো, এই তো দেখছি মেঘনা চাইতেই জল। মেয়েটি হয়তো আমাকে পছন্দ করে। তাহলে তো কি হলো বলুন? আসলে আমার নাম রফিক। একইভাবে তার আর তরির সখ্যতা গড়ে উঠল। প্রতিদিন রফিক তরিকে তার বাড়িতে দিয়ে আসে।
এভাবেই কাটতে থাকে তাদের দিন। কিছুদিন পর এমনই এক সন্ধ্যায় তরির উদ্দেশ্যে রফিক অটো নিয়ে যাচ্ছে, কিন্তু কোথাও সে তরিকে দেখতে পাচ্ছে না। অটো থামিয়ে ভাবতে লাগলো, তরি কোথায় গেল? দেখি তো, তার বাড়ির দিকে গিয়ে হয়তো সে থাকবে। এই বলে সে অটোতে করে তরির বাড়ির দিকে যেতে লাগলো। কিন্তু এ কি, এই দিকে তো কেবল জঙ্গল আর অন্ধকার, আর তরির বাড়িটাও আজকে ভূতের বাড়ির মতো মনে হচ্ছে। আলো তো দূর, মনে হচ্ছে এই বাড়িতে কোনো মানুষই থাকে না বছর ধরে। এ কি, এসব কি হচ্ছে? আমি কি দেখছি? আর মনে হচ্ছে না এখানে দাঁড়িয়ে থাকা যাবে। বৃষ্টি শুরু হওয়ার আগেই বাড়ি যেতে হবে। যাই, আজ বাড়ি চলে যাই। রফিকের প্রচুর জ্বর থাকায় সে আর কাজে যেতে পারছে না। সুফিয়া ছেলের পাশেই বসে আছে। থাক বাপ, আজ তোর কাজে যেতে হবে না। না গেলে যে হবে না মা, সারাদিন যে না খেয়ে থাকতে হবে। তুই চিন্তা করিস না বাপ, আজকে পাশের বাড়ি থেকে কিছু চাল ঋণ এনে রান্না করব। সুফিয়ার এক করুণ চিৎকার শোনা গেল রফিকের ঘর থেকে। হে কি, হায় খোদা, হে কি হলো আমার ছেলের? রফিক একদিনের ব্যবধানে শুকিয়ে কঙ্কালের মতো হয়ে গিয়েছে, যেন বিছানায় থাকা একটা কঙ্কাল। কিন্তু এ কি করে হলো? আমার ছেলের এ কি হলো গো বাপ? এই বাপ, তোর এ কি অবস্থা হলো? মা, আমি তরির কাছে যাব। আমাকে তরির কাছে নিয়ে যাও মা। কে কে এই তরি? বল বল আমাকে। আমি আমি জানি না মা। আমি তরিকে দেখব। তরি কোথায় মা? বাপ, তুই একটু কষ্ট কর, আমি একটু পরেই আসছি। কোথাও যাস না ততক্ষণ। বাবা, আমাকে সাহায্য করুন, আমার ছেলেটা আমার সম্বল। বাবা, আমার ছেলেটাকে বাঁচিয়ে দিন। হক মাওলা, বল তোর ছেলের কি হয়েছে? সুফিয়া ফ্ল্যাশব্যাকে সবকিছু বলে কবিরাজকে। ও, বুঝতে পেরেছি, রাক্ষসীর আত্মা প্রবেশ করেছে তোর ছেলের ভেতরে। ও প্রাণ না নিয়ে যাবে না, তুই পারবি না বাঁচাতে। না না বাবা, না, অলক্ষণে কথা বলবেন না। আপনি আমাকে যা বলবেন আমি তাই করব। বলুন কি করতে হবে, বলুন। পারবি তো সত্যি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি পারবো বাবা, আমার ছেলের জন্য সব পারবো। তাহলে যা, ৫,০০০ টাকা নিয়ে আয়। আমি এক এমন ওষুধ দেব, তোর ছেলের কিছুই করতে পারবে না ওই রাক্ষসী। কিন্তু বাবা, আমার কাছে এত টাকা তো নেই, একটু কমানো যায় না বাবা? এই গরিবের প্রতি একটু সহায় হন। আরে 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 করছিস কি? ওঠ ওঠ বলছি। আচ্ছা ঠিক আছে, তুই বরং ৩,০০০ই দিস, কিন্তু কালকেই দিতে হবে, মনে রাখিস। আচ্ছা বাবা। এই বলে সে তার বাড়ির দিকে আসতে লাগলো। তবে তাকে দেখে মনে হচ্ছে এখনো টাকার পরিমাণটা অনেকটাই বেশি। হয়তো কবিরাজ টাকার এবার টাকাটা কম চেয়েছে, কিন্তু আমাদের তো এখন নুন আনতে পান্তা ফুরাই। কি করেছে কি করি? হ্যাঁ, মনে পড়েছে, আমার যে মোটে কয়েক গয়না আছে তা কাল বিক্রি করে দিতে হবে। গয়না গেলে যাক, ছেলে বাঁচুক আমার। পরদিন সকালবেলা সুফিয়া গয়না বেচার টাকা কবিরাজের কাছে দিয়ে এক বোতল পানি নিয়ে নেয়। এই পানিটা খাওয়াবি তোর ছেলেকে ৩ দিন ৩ রাত, তাহলেই সে সুস্থ হয়ে যাবে। সুফিয়া পানি নিয়ে বাড়ির দিকে আসছে, এমন সময় পথে তার এক প্রতিবেশীর সঙ্গে দেখা হয়। কি গো রফিকের মা, কই যাও? কবিরাজের কাছে গিয়েছিলাম গো, আমার ছেলের জন্য পানি পড়া আনতে। কোন কবিরাজ? ওই যে তারকা বাবার কাছে গিয়েছিলে? হ্যাঁ। এ কি করলে গো? এ বেটা তো ভণ্ড কবিরাজ, তুমি জানো না? সে কি কথা, আমি তো ৩,০০০ টাকা দিয়ে এলাম। খোঁজ নাও গিয়া, এতক্ষণ হয়তো বুসকি নিয়ে পালাইছে।
রফিক হাঁটতে হাঁটতে চলে যায় সেই রাস্তায়। এক পা করে সে এগিয়ে যাচ্ছে, যদিও চারপাশ অন্ধকার আর নিস্তব্ধতায় মোড়া। কিন্তু রফিক যেন থামছেই না। হঠাৎ সে থেমে গেল আর রাস্তায় দাঁড়িয়ে একটা চিৎকার দিল, তরি, কোথায় তুমি? রফিক এবার ওই বাড়িটির দিকে তাকিয়ে দেখল আজ আবারও সেই বাড়িটা আগের মতো সুন্দর হয়ে গিয়েছে। আলো জ্বলছে ঘরের ভেতর, আর বাড়ির ভেতর থেকে কেমন যেন একটা কান্নার আওয়াজ ভেসে আসছে। কে 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 কান্না করছে? তরি হয়তো। যাই, যদি তরির দেখা পাই তাহলেই আমার প্রাণ জুড়াবে। এই বলে রফিক যখনই বাড়ির দিকে হাঁটা দেয়, ঠিক তখনই পেছন থেকে আচমকা একটা অটো এসে তাকে ধাক্কা দেয়, আর রফিক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। চোখ খুলে দেখে সে রাস্তায় পড়ে আছে। রফিক উঠে বসল আর সামনে তাকিয়ে যা দেখল, কি তরি, তোমার কি অবস্থা? তোমার? সে দেখল তরিকে। তার উস্কো ফুস্কো চুল, তার চোখ জোড়া লাল আর চোখে মুখে রক্ত। ভয়ে রফিক পিছিয়ে গেল। রফিক পিছিয়ে যাচ্ছে আর তরি এগিয়ে আসছে। এই ভয়ের ব্যাপার হলো, তরি দূর থেকে তার লম্বা হাত রফিকের দিকে এগিয়ে দিয়ে তার গলাটা শক্ত করে চেপে ধরল। কি রে, চিনতে পারছিস না বুঝি? মনে আছে 3 বছর আগের এই একই দিনের কথা? 3 বছর আগে? আমার কিছু মনে পড়ছে না তো। মনে পড়বেই না কেন? ছিলিস তো মদ খেয়ে মাতাল হয়ে। 3 বছর আগে আমার অসুস্থ মাকে ডাক্তারের কাছে নেওয়ার জন্য এই রাস্তায় এসে আমি গাড়ির খোঁজ করছিলাম, আর তুই মাতাল হয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলি। একটা জলজ্যান্ত মানুষ যে রাস্তায় দাঁড়িয়ে তুই দেখিসনি। আমার প্রাণ চাপা পড়েছিল তোর গাড়ির নিচে। মনে কর, ভুলে গেলি কেন? মনে কর। এই বলে তরি হাসতে লাগলো, আর হাসি বাড়ার সাথে সাথেই আকাশে মেঘের ডাক আর বাতাসের ঝাপটাও বেড়ে যাচ্ছে ক্রমশ। আমাকে ক্ষমা করে দাও। না না না, আমাকে মাফ করো না, বাঁচাও। রফিক করুণ চিৎকার করে তরির অট্টহাসির দৃশ্যটা এখানেই শেষ হয়ে যায়। এরপর থেকে রফিকের খোঁজ পাওয়া যায়নি গ্রামে। লোকমুখে শোনা গেছে তার লাশ নাকি গ্রামের পাশের এক নদীতে পাওয়া গিয়েছে, আর একমাত্র ছেলের মৃত্যু শোকে রফিকের মাও পাগল হয়ে যায়।